স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মধুর সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। আজ ছাত্র সংঘের সারা রাত ব্যাপী বিচিত্রানুষ্ঠান। শেষ কয়েক সপ্তাহ ধরেই মাইকের ঘোষণায় এক প্রকার মুখস্থ হয়ে গিয়েছে কোন কোন শিল্পী এই ফাংশনে আসতে চলেছেন। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত বাঙালিরা ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। কিন্তু বিজয়া উপলক্ষে আমাদের পাড়ার এই ফাংশনটা একটা মেডিসিনের মতো কাজ করে, মনটাকে একেবারে চাঙ্গা করে দেয়। সকাল থেকে বইগুলোর পৃষ্ঠা উল্টানোর অভিনয় করে চলেছে রাজু, কিন্তু কোথাও একটা মন পড়ে রয়েছে রাতের ফাংশনের জন্য। মা অলরেডি দুবার তদন্ত করে জেনে গেছে যে ছেলে ঠিকঠাক পড়ছে কিনা। মায়ের কড়া নির্দেশ, সকাল এবং দুপুরবেলা পড়াশোনা করতে হবে, সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, তবেই পাওয়া যাবে ফাংশনে যাওয়ার অনুমতি। এইদিকে রাজুর দুই দিদি পাশের ঘরে বসে তারা আজ রাতে ফাংশনে কি কি পড়বে, কি কি করবে, কিভাবে সাজবে, এই সব আলোচনায় মত্ত। ছোট দি তো বাপ্পি লাহিড়ীর দুটো গান অনর্গল গেয়েই দিল, কারণ আজ রাতের ফাংশনে প্রধান অতিথি সুদূর বোম্বাই থেকে স্বনামধন্য গায়ক বাপ্পি লাহিড়ী। মন খারাপ হয় রাজুর। মনে হয় ফ্যামিলিতে শুধু তার ঘাড়েই রয়েছে পড়াশোনার মতো একটা কঠিন দায়িত্ব। কই, দিদিদের তো এত পড়াশোনা করার কোনো চাপ নেই, হোক না তারা কলেজে পড়ে। মায়ের সবকিছুতেই বাড়াবাড়ি। দূর। ছোটদি কথাটা বলতে বলতে রাজুর পড়ার ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকে। ভাই, বাপ্পি লাহিড়ীকে চোখের সামনে দেখবো ভাই, উফ, জাস্ট ভাবতে পারছি না। ডিস্কো ডান্সের স্টেপগুলো মনে আছে তো? আজ কিন্তু নাচতেই হবে। কি রে বাবা, দূর, সকাল থেকে কি বই নিয়ে পড়ে আছিস তুই? হ্যাঁ, আজকে আবার কেউ পড়তে বসে নাকি? হ্যাঁ, আমি আর চৈতালি ঝুনু বৌদির বাড়ি যাচ্ছি ভাই। জানিস, ঝুনু বৌদির কাছে ডিস্কো ডান্সার আর অমর সঙ্গীর ক্যাসেট রয়েছে। গানগুলো চালাবো আর ডান্স করবো। তুইও চলা ভাই, খুব মজা হবে। এই ছোটদি, মা মা। দূর, কি মামা করছিস তখন থেকে? আরে মায়ের তো সব কিছুতেই বাড়াবাড়ি, ভালো লাগে না। মাকে নিয়ে চাপ নিস না তো। মা থোড়ি না জানে কে বাপ্পি লাহিড়ী। আরে ওই তুই কি খালি উত্তম আর সুচিত্রা, এর বাইরে তো বেরোতেই পারলো না। কথাগুলো বলতে বলতে রাজুর ইশারায় মিতালিদি পেছনের দিকে ঘুরে দেখে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা দুর্গা, দুর্গতি নাসিনী, অর্থাৎ নন্দিনী দেবী, মানে রাজুর মা। ব্যাস, ছোটদির মুখের সমস্ত উচ্ছ্বাস কোথায় জানি উধাও হয়ে গেল, রূপলি পর্দা থেকে সরাসরি রিয়েল লাইফে। মা যে পিছনে দাঁড়িয়ে সমস্তটা শুনছিল তা খেয়ালই করেনি মিতালিদি। আমতা আমতা করতে করতে হঠাৎ 180 ডিগ্রি টার্ন নেয় সে। আচ্ছা মা, তোমার কি কখনোই কোনো সেন্স হবে না? হ্যাঁ, দেখো, যখন দুজন বাচ্চা কথা বলে, তুমি কি এটাও জানো না যে বড়দের সেটা আড়ি পেতে শুনতে নেই? দেখো দেখো মেয়ের কাণ্ড। এই শোন, তুই আমাকে পেটে ধরেছিস না আমি তোকে? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস তাই না? বাবাকে বলে রাতের ফাংশনে যাওয়া কিন্তু আমি বন্ধ করে দেব। আমার কিন্তু 2 সেকেন্ডও সময় লাগবে না তাতে। এটা ভালো করে নিশ্চয়ই জানিস তুই। আর হ্যাঁ, এখন কোনো ঝুনু বৌদির বাড়িতে যাওয়া হবে না। ভাইয়ের কাছে বসো, আর ওর কি কোন কোন অঙ্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেটা দেখিয়ে দাও। আর হ্যাঁ, চৈতালি কোথায় রে? ওকে বল ভাতের হাঁড়িটা বসিয়ে দিতে, আমি স্নানে যাচ্ছি। উফ দিদি, তোর এই সেন্স অফ প্রেজেন্সটা আমাকে কয়েকদিনের জন্য ধার দে প্লিজ। যেরকমভাবে মায়ের সামনে কথাটা ঘুরিয়ে দিলি, মায়ের মুখটা জাস্ট দেখার মতো ছিল। আরে এগুলো সবই অভিজ্ঞতার ব্যাপার। তোর আমার লেভেলে পৌঁছানোর আগে অনেক ট্রেনিং করা দরকার, বুঝলি? অন্যদিকে চৈতালিদি অর্থাৎ রাজুর বড়দি আর রাজু মাকে জমের মতো ভয় পেলেও মিতালিদি কিন্তু বরাবরই লাগাম ছাড়া। তাই ঠিক যেরকম স্বভাব সেই রকমই কাজ। মিতালিদি রাজুকে বলল,
দেখ ভাই, অঙ্ক তো সারা জীবন চলবে। আমি চললাম ঝুনু বৌদির বাড়ি। মা স্নান করে বেরোলেই বলবি তোর যা যা কনফিউশন, যা ডাউট ছিল সব কিন্তু আমি সলভ করে দিয়েছি। এহেন ফ্ল্যাম্বয়েন্ট মিতালিদির সম্পূর্ণ উল্টোটা হচ্ছে চৈতালিদি, রাজুর বর্দি, রাজুর আইডল। যেমন রূপ তেমন গুণ আর পড়াশোনা। হয়তো ভগবান চৈতালিদিকে বানানোর আগে কোনো কিছুতেই কার্পণ্য করেননি। পাড়া প্রতিবেশীরা নন্দিনী দেবীকে সবসময়ই বলে থাকেন, দিদি দেখবেন একদিন চৈতালি তোমাদের সবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু পাড়া প্রতিবেশীদের রাজু বা মিতালিদিকে নিয়ে সেরকম কোনো উচ্ছ্বাস থাকে না। তবে বর্দির প্রশংসাতে রাজু এবং মিতালিদি মন থেকে কিন্তু ঈর্ষা নয়, বেশ গর্বই অনুভব করে। আর কেনই করবে না? বর্দি শুধু নামেই বর্দি নয়, ভাই বোনের জন্যেও সে বর্দি, সব কিছু করতে পারে। কতবার রাজু বা মিতালিদির দোষ নিজের ঘাড়ে টেনে নিয়ে মায়ের কাছে বকা খেয়েছে, সেটা গুণে শেষ করা যাবে না। রাজুর বাবা শ্যামলবাবু পেশায় একজন বেসরকারি কর্মচারী, ধীর স্থির বিনয়ী, একেবারে নিপাট ভদ্রলোক বলাই চলে। ছেলেমেয়েরা মাকে জমের মতো ভয় পেলেও শ্যামলবাবু কিন্তু ছেলে মেয়েদের বন্ধু তুল্য। বিশেষ করে মিতালিদি আর শ্যামলবাবুর রিলেশনটা দেখলে কেউ বুঝতেই পারবে না এরা বন্ধু না বাবা মেয়ে। শ্যামলবাবু নন্দিনী দেবীকে একটু তোয়াক করে চললেও ছেলে মেয়েদের প্রতি যথেষ্টই উদার। অর্ধাঙ্গিনীর সামনে ছেলে মেয়েদের ওপর একটু মাঝে মাঝে চোখ রাঙাতে হয় ঠিকই, কিন্তু সেটা যে শাসন করার নিছকই একটা অভিনয়, সেটা কোনো ছেলে মেয়েরই অজানা নয়। সন্ধ্যা 7টা। তুমি কি সত্যি যাবে না? কিছুক্ষণ পরে চলে এসো না হয়। বাপ্পি লাহিড়িকে দেখার যে সুবর্ণ সুযোগ, সেটা কি চট করে পাওয়া যায় বলো? না, আমি যাব না। আমার আজকালের এই কুরুচিপূর্ণ মিউজিক বা নাচ গানগুলো একেবারেই পছন্দ নয়। তুমি সেটা নিশ্চয়ই ভালো করে জানো। আহা, সেটা তো জানি, কিন্তু তোমার জন্য তো আমাদের পাড়ায় আর উত্তম সুচিত্রা আসবে না বলো? পাশ থেকে মিতালিদি মুচকি হেসে ফেলাতে নন্দিনী দেবী আরও বেজায় চটে যায়। শ্যামলবাবু বেগতিক দেখে কথা বাড়ায় না। রাজু আর মিতালিদিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে ফাংশনের উদ্দেশ্যে। নন্দিনী দেবী আর সঙ্গে নিরুপায় চৈতালিদি ঘরেই থেকে যায়। মায়ের এই না যাওয়ার সিদ্ধান্তে রাজু আর মিতালিদি মন থেকে খুশি হয়েছে। কারণটা অবশ্য খুব স্বাভাবিক। ফাংশনের রূপলি সন্ধ্যায় পরাধীনতার গণ্ডিটা নিশ্চয়ই কেউই চায় না। ফাংশনটা রাজুদের স্কুলের মাঠেই হবে। বাড়ি থেকে হাঁটা পথ প্রায় 8-10 মিনিটের মতো। আজকালকার ইন্টারনেট বা মোবাইলের যুগে কলকাতা শহর বা শহরতলিতে এইরকম সারা রাতব্যাপী ফাংশনগুলো লুপ্ত প্রায়। সন্ধ্যা 7:30। লোকজন গিজগিজ করছে। চারিপাশে অনেক অনেক অচেনা মুখ। আজ অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে তাদের প্রিয় শিল্পীদেরকে দেখতে। এত ভিড়ের মধ্যেও বানটিকে খুঁজে পেতে একটুও অসুবিধা হলো না রাজুর। বরং হয়তো আজকের সময়ে মোবাইল থাকার পরেও নিজের প্রিয় মানুষটাকে খুঁজে পেতে বড্ড বেশি বেগ পেতে হয়। বানটি রাজুর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে আজ এই ক্লাস 9। এই অটুট বন্ধুত্বে নজর দেওয়া কার সাধ্যি? দুজনেই দুজনের পরিপূরক বললে খুব একটা ভুল হবে না। শ্যামলবাবু আর বান্টির বাবা উৎপলবাবু একই অফিসে কাজ করেন। অফিসের বন্ধুকে পেয়ে শ্যামলবাবুর ধোঁয়ার তলবটা হঠাৎই বেড়ে গেল, সিগারেট। আর অন্যদিকে মিতালিদি তার বান্ধবীদেরকে নিয়ে কখন আলাদা হয়ে গিয়েছে সেটা কেউ টের পায়নি। আফটার অল মিতালিদি হলো মেয়েদের দলের পান্ডা। বলাই বাহুল্য ফাংশনের দিন ছর্দির অনেক দায়িত্ব। ফাংশন কিন্তু তখনও শুরু হয়নি। মাইকে বিপ্লব দা সবাইকে নিজের নিজের জায়গায় বসবার বারবার অনুরোধ করে চলেছে, আর গর্বের সঙ্গে বলছে, বাপ্পি লাহিড়ী বোম্বের স্বনামধন্য গায়ক, তাকে দেখা এখন মাত্র কয়েক মুহূর্তেরই অপেক্ষা। তাই আপনাদের সবাইকে জানানো হইতেছে যে আপনারা যত শীঘ্র সম্ভব নিজের আসন গ্রহণ করুন এবং আমাদের এই সারা রাত ব্যাপী বিচিত্রানুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ধন্যবাদ। এতক্ষণে পাপাই, তোতন, তিতু, বেচু একে একে রাজুর প্রায় সব বন্ধুরাই এসে হাজির হয়েছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই একজনের আবির্ভাবে সবার চক্ষু চড়ক গাছ। তোতন তো বলেই ফেলল, ভাই শান্তনু, তুই এখানে?
আমি ঠিক দেখছি তো? যেন কোনো ক্লাস 9-এ পড়া ছাত্র ভুল করে নাইট ক্লাবে চলে এসেছে। হ্যাঁ, শান্তনু। এতক্ষণে সব বন্ধুগুলোর নাম ডাক নামেই ছিল। ইনফ্যাক্ট ভালো নাম যে কি সেটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা ছিল না কারো। কিন্তু শান্তনুর ভালো নামটাই হচ্ছে ওর ডাক নাম। আমরা হয়তো জানিও না ওর ডাক নামটাই বা কি। আমরা তখন জানতাম ভালো ছেলেদের ওই একটাই নাম হয়। শান্তনু আমাদের ক্লাসের ফার্স্ট বয়। শুধু পড়াশোনাতে ভালো বললে ভুল হবে। আচার ব্যবহার শান্তনু সবেতেই ছিল একেবারে পারফেক্ট। আমাদের মাল্টি ট্যালেন্টেড গ্রুপ এবার তাদের নিজেদের জায়গায় বিরাজমান। প্রত্যেক দিন স্কুলের লাস্ট বেঞ্চে বসলেও ফাংশনের দিন সেরা জায়গাটা ছাড়া যাবে না। আফটার অল পাড়ার ফাংশন, আর তার উপরে নিজেদের স্কুলের মাঠে। ছেলেদের আর মেয়েদের আলাদা বসার জায়গা করা হয়েছে, তাই বাকিদের কথা বলা কঠিন। কিন্তু পাপাইয়ের মনটা বেশ খারাপ দেখাচ্ছে। তিতু পাপাইকে বলল, পাপাই, তোর কিন্তু ভাই এটা নিয়ে একটা কমপ্লেন করা উচিত। আরে হ্যাঁ রে, সমাজে ছেলে মেয়ে এখন তো আর আলাদা নয়, এবং এটা প্রমাণিত। তবে কেন কেন এই ডিসক্রিমিনেশন? পাপাই তিতুর কথায় সম্মতি জানালো। কিন্তু তোর ভাগ্য, কমপ্লেন করবে কাকে? ছাত্র সংঘ ক্লাবের সেক্রেটারি তো স্বয়ং পাপাইয়ের বাবা বিভাস কাকু। বাবাকে গিয়ে এরকম প্রস্তাব দিলে এটা যে পাপাইয়ের শেষ ফাংশন হবে সেটা আমরা সবাই জানি। তাই অগত্যা আমাদের কিচ্ছু করার নেই। অবিচার ব্যবিচার সব কিছু মেনে নিয়ে ফাংশনে কনসেন্ট্রেট করতে চেষ্টা করলাম। স্টেজের পর্দা খুলে গেল। হাতে মাইক নিয়ে ধুতি পাঞ্জাবি পরা আমাদের সবার প্রিয় বিপ্লব দা। শুরুতেই কিছু লোকাল শিল্পী পারফর্ম করবে, আর প্রত্যেকবারের মতো এই বছরেও বিপ্লব দাই পরিচালনা করবে। পরে বিশিষ্ট শিল্পীদের পরিচালনার দায়িত্বে থাকবেন বোম্বের স্বনামধন্য আর্টিস্ট শাকিল আনসারি। বিপ্লব দা প্রথমেই পাড়ার ছোট ভাই মাস্টার শুভমকে ডেকে নেয় কবিতা আবৃত্তি করার জন্য। আবৃত্তির পরই বাচ্চাদেরই একটা ডান্স পারফরমেন্স, আর তারপর আরও কিছু লোকাল শিল্পীবৃন্দ। সবাই পাড়ার দাদা কাকা কাকিমারা, যারা তাদের সর্বস্ব দিয়ে পারফর্ম করতে লাগলো। কিন্তু বিপ্লবদাকে এক প্রকার থ্রেড দিয়ে দর্শক মহল থেকে সবার হাততালি আদায় করে নিতে হচ্ছিল। হঠাৎই বিপ্লবদার অ্যানাউন্সমেন্টে আমরা সবাই স্টেজে ফোকাস করলাম। এখন রবীন্দ্রসঙ্গীত গাইতে আসছে তানিয়া হালদার। বয়সটা আমাদের মতোই হবে, তাই উৎসাহটা আমাদেরই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তানিয়া স্টেজে একটা হারমোনিয়াম নিয়ে বসলো। পল্টুদা মাইক অ্যাডজাস্ট করছে। পাশে দীপকদা তবলায় শুধু লোক দেখানোর জন্য হাতুড়ি ঠুকতে ঠুকতে বোঝানোর চেষ্টা করছে তবলাটা আমি শিখে গেছি সত্যি। গান শুরু হতে হতে একটু দেরি আছে, কিন্তু তানিয়া যেহেতু কোনো স্বনামধন্য শিল্পী নয়, তাই ওকে আলাদা করে অতিরিক্ত সময় দেওয়ার ইচ্ছা একজন বাদ দিয়ে বাকিদের সেরকম দেখা যাচ্ছে না। পাশে মেয়েদের শাড়ি থেকে মিতালিদি এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, এই যে আমরা কিন্তু তোমাকে দেখতে আসিনি, যা গাওয়ার তাড়াতাড়ি গাও আর তারপর বিদেয় হও। ওহ, মিতালিদি পারেও বটে, আগেই বলেছি দলের পান্ডা। তাই ওর সাথে সাথে বাকি মেয়েরাও তালে তাল মেলালো। তানিয়াকে দেখে মনে হচ্ছে বেশ একটু ঘাবড়ে গিয়েছে মেয়েটা, খুব স্বাভাবিক। কিন্তু একটা প্রশ্ন শ্রোতাদের মনে নিশ্চয়ই আসছে যে ওই আগে বলা একজন কে, যে তানিয়ার সময় নষ্ট করার জন্য বিন্দু মাত্র বিচলিত হচ্ছে না? আরে কে আবার? আমাদের মিতালিদির ভাই। হ্যাঁ ঠিক ধরেছ, রাজু। আমরা সেই মুহূর্তে ব্যাপারটা ধরতে পারিনি, কারণ অল্প বিস্তর সবাই স্টেজের দিকেই কনসেন্ট্রেট করেছিলাম। ওই যে সুন্দরী মেয়ে দেখলে যা হয় আর কি। তানিয়া রবীন্দ্রসঙ্গীতটা যখন গাইলো তখন কিন্তু পিন ড্রপ সাইলেন্স।
শেষ হওয়ার পর বিপ্লবদাকে আর হাততালি দেওয়ার জন্য অনুরোধ করতে হয়নি, সবাই নিজে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। স্বয়ং মিতালি দিয়েও কিন্তু সেই তালিকায় বাদ যায়নি। রবীন্দ্রসঙ্গীত আমরা কতটা বুঝতে পেরেছিলাম বলতে পারবো না, কিন্তু তানিয়ার গলায় আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম গানটা। বেচু পাপাই সিটি দিয়ে নিজের হাজিরা জাহির করেছিল। আশা করি ঠাকুর রবীন্দ্রনাথ তাতে রাগ করবেন না। সবাই যখন উঠে দাঁড়িয়ে তানিয়াকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে, আমাদের মধ্যে কিন্তু একজন নির্বাক শ্রোতার মতো চেয়ারেই বসে আছে, নো রিয়াকশন। ব্যাপারটা প্রথম লক্ষ্য করেছিল বান্টি। এই কি রে রাজু, এই হাততালি দে, আরে ভালো জিনিসের প্রশংসা করতে শেখ। কি করিস ভাই? হ্যাঁ 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 হয়ে গেল। কি হয়ে গেল? এই ঘুমিয়ে পড়েছিলিস নাকি? আরে মেয়েটা এত ভালো গান গাইলো, তুই শুনলি না? হ্যাঁ মানে গানটাই তো শুনছিলাম, তারপর কি যেন একটা হলো, আমি বুঝতেই পারলাম না। তানিয়া ইতিমধ্যে স্টেজ থেকে নেমে গেছে। স্টেজে পরের শিল্পীর অ্যানাউন্সমেন্ট চলছে। এবার আমরা সবাই রাজুর দিকে কনসেন্ট্রেট করলাম, আর রাজু তখনও আমতা আমতা করেই চলেছে। ওইদিকে পাশে মেয়েদের শাড়িতে কাকিমাদের মধ্যে পিএনপিসি চালু হয়ে গেছে অলরেডি। এটা কার মেয়ে গো? কি ভালো গায়, তাই না? এই পাড়ার মেয়ে তো মনে হয় না। কিন্তু আমরা তখন আমাদের বন্ধুকে নিয়ে ব্যস্ত। সবাই জিজ্ঞাসা করলাম, এই রাজু, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? বাড়ি যাবি? সবাইকে সরিয়ে তিতু এসে বসলো রাজুর পাশে। ভাই কিরে, আমি যেটা ভাবছি সেটা নয় তো? তিতুর এরকম একটা অদ্ভুত প্রশ্নে রাজুর চুপ করে থাকাটা আমাদের মনে কিন্তু যথেষ্টই সন্দেহের সৃষ্টি করল। আর শুরু হয়ে গেল বন্ধুদের প্রবচন। দেখ রাজু, আমার মনে হয় এটা তোর ইনফ্যাচুয়েশন, কিছুক্ষণ পর কেটে যাবে। এই রাজু, মেয়েটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে রে, আর গানটাও তো বেশ ভালোই গায়, একে ছাড়িস না যেন। ভালোবাসা কিনা জানি না রাজু, কিন্তু তার আগে এটা জানতে হবে মেয়েটা কে। আরে ভাই রাজু, আমার মনে হয় মেয়েটাকে আগে কোথাও দেখেছি, বুঝলি তো? তুই চাপ নিস না, সেটিং সব হয়ে যাবে। বান্টি, পৃথিবীর কোন মেয়েটাকে তুই দেখিসনি সেটা বলবি? ভোলার মায়ের দোকানে আলুর চপ আর বেগুনি ছাড়া অন্য কিছুর দিকে তাকিয়েছিস কখনো? তো যেমন হয় বন্ধুদের মধ্যে, অরবিট থেকে বেরোতে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। আমরাও রাজুর প্রেম থেকে সরাসরি ভোলার মায়ের আলুর চপ। রাজু তানিয়ার ব্যাপারটা থেকে আমরা যখন কয়েক ক্রোশ দূরে, তখন শান্তনুর একটা অবাক করা প্রশ্নে ব্যাক টু দ্য মেইন টপিক। শান্তনু বলল, আচ্ছা রাজু, কি এমন দেখলি যে মেয়েটাকে তোর প্রথম দেখাতেই ভালো লেগে গেল? বাহ, অসাধারণ, ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন বলেই হাততালি দিয়ে দিল বেচু। এইরকম হঠাৎ হাততালিতে দর্শক মহলের প্রথম সারিতে বসে থাকা সবার নজর একেবারে বেচুর দিকে, কারণ স্টেজে তখনও ঝিনুক কাকিমা ওনার গানের অন্তরাতে। বেচু ব্যাপারটা বুঝতে পেরে জিভ কেটে ইশারায় সরি বলার চেষ্টা করলো। বেচুর হাততালিটা যে সার্কাস্টিক ছিল সেটা ওর পরের কথাগুলোতে আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারলাম। ভাই শান্তনু, পড়াশোনা তো এত করিস, পূর্বরাগ, লাভ অ্যাট ফার্স্ট সাইট শুনিসনি কখনো? কি লাভ আর পড়াশোনা করে? আরও কিছু হয়তো বেচু বলতে চাইছিল, কিন্তু নিজেকে সামলে নিল। বেচু ভালো ক্রিকেট খেলে, এটা আমরা সবাই জানি, কিন্তু বেচুর মুখে হঠাৎ পূর্বরাগের কথা শুনে আমরা প্রত্যেকেই অবাক দৃষ্টিতে বেচুর দিকে তাকালাম। তাহলে বেচু আবার আমাদের অজান্তে কোথাও ডুবে ডুবে জল খাচ্ছে না তো? বেচু বেগতিক দেখে কথা না বাড়িয়ে চুপ থাকাটাই প্রাধান্য দিল। বান্টি রাজুকে কানে ফিসফিস করে বলল, এ ভাই, এই তোর যদি ওর সঙ্গে কিছু একটা হয়ে যায়, মানে আমাদের বন্ধুত্বটা আগের মতো থাকবে তো? এই তোরা এবার থামতো, যত সব অবান্তর কথাবার্তা। আচ্ছা তিতু ভাই, তুই বল এইবার, তুই নিশ্চয় চিনিস মেয়েটাকে? এ পাড়া ও পাড়া কোনো পাড়ার মেয়েরাই তো তোর নাগালের বাইরে নয়। বাপ্পি লাহিড়ী স্টেজে ওঠার আগে এই তানিয়া হালদারের সমস্ত ডিটেলস কিন্তু আমার চাই। তোতন কিন্তু বেশ একটা রাজুর অভিভাবকের মতো দায়িত্ব নিল। তিতু এবার ওর নীরবতা কাটিয়ে বলল, এই হুশ, শোন, তানিয়াকে না তোরা ভুলে যা, হবে না রাজুর দ্বারা। তিতু কিন্তু আমাদের লাভ গুরু, কিন্তু ওর এই রকম একটা স্টেটমেন্টে আমরা সবাই ক্ষুব্ধ হলাম তিতুর ওপর। পাপাই এতক্ষণ স্টেজ থেকে মনোযোগ সরিয়ে চাতক পাখির মতো মেয়েদের শাড়িতেই কি যেন একটা খুঁজছিল। হঠাৎ তিতুর কথায় বেজায় চটে যায়। তিতু, তুই কি একাই মেয়েদের পটাতে পারিস নাকি? হ্যাঁ,
রাজুর মধ্যে কি কম আছে শুনি? দেখতে ভালো এত ছেলেটা, পড়াশোনায় কখনো ফার্স্ট না হলেও ফেল করেনি। আর বাকি রইল রবীন্দ্রসঙ্গীতের কথা, সেটা আমি শিখিয়ে দেবো। হঠাৎ পাপাইয়ের মুখে রবীন্দ্রসঙ্গীতের মতো একটা গুরুগম্ভীর শব্দে আমরা কেউ আমাদের হাসি থামাতে পারলাম না, ইনফ্যাক্ট পাপাই নিজেও। এবার রাজু নিজের মৌনব্রত ভেঙে যেটা বলল সেটা খানিকটা এই রকম। দেখ ভাই তিতু, প্রেম ভালোবাসার ব্যাপারে আমি হয়তো তোর মতো অত অভিজ্ঞ নই। তানিয়ার সাথে কিছু হবে কি হবে না সেটাও জানি না, জানতেও চাই না। শুধু এটুকু বুঝতে পারছি যে কোনো মেয়েকে আগে আমার এইরকম ভালো লাগেনি, আর ভবিষ্যতে লাগবে বলেও মনে হয় না। দেখ, তুই ভালো বন্ধু হিসাবে হেল্প করতে চাইলে করিস, না হলে কিঙ্কর মৈত্র একাই যথেষ্ট। তানিয়া হালদার আজ থেকে আমার, শুধুই আমার। আরে রাজু রাজু বাঘের বাচ্চা দিও। ও হ্যাঁ, রাজুর ভালো নাম কিঙ্কর মৈত্র। ওই কিসের বাচ্চা সেটা না হয় পরেই প্রমাণিত হবে, কিন্তু রাজুর সাহস বা দুঃসাহসকে সবাই আমরা সম্মান জানালাম। তিতু এবার ঝেড়ে কাশল। শোন ভাই, প্রেমে পটানো তাকেই যায় যে পড়তে চায়, তাকে নয় যে প্রেম ভালোবাসাটাকে নিছকই খেলা আর সময় নষ্ট মনে করে। তুই কি করে জানলি তিতু? তুই কি তানিয়াকে আদৌ চিনিস? ধীরে বচ্চ ধীরে, শুধু চিনি নয়, খুব ভালোভাবেই চিনি, একদম ছোটবেলা থেকেই। আরে আমরা একই প্রাইমারি স্কুলে পড়েছি, আমাদের পাড়াতেই থাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে, বাবা সিভিল ইঞ্জিনিয়ার, মা হাউসওয়াইফ। স্কুল কোখেল মেমোরিয়াল ফর গার্লস, ক্লাস 9। কোনো ছেলে বন্ধু নেই, একেবারে সিঙ্গেল। বাট নট রেডি ফর মিঙ্গল, বুঝলি? এবার বল, ওর ব্যাপারে আর কি জানতে চাস তোরা? ব্যাস, তাহলে তো হয়েই গেল। তিতুর ছোটবেলার বন্ধু মানে আমাদেরও বন্ধু, আর দেরি কিসের? তোতন, আমি তো বললাম আমরা একই প্রাইমারি স্কুলে পড়েছি, এক পাড়ায় থাকি, এইটুকুই। কিন্তু আমরা যে বন্ধু সেটা কখন বললাম রে? প্রিয় বন্ধুর প্রেম বলে কথা? এই তুই তো অনেক ধানাই পানাই করেছিস। বন্ধু নয় মানে কি? একসঙ্গে পড়েছিস মানেই তো বন্ধু। এই ধর, আমাদের স্কুলে মুনমুন, শ্রীলেখা, জয়িতা, সুনিতা, এরা সবাই তো আমাদের বন্ধু, কারণ একসঙ্গে আমরা একই স্কুলে পড়াশোনা করি। আরে এরপরেও যদি তানিয়া তোর বন্ধু না হয়ে থাকে তাহলে বন্ধুত্ব কর। রাজু যখন বলেছে ও মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, তখন বন্ধু হিসাবে আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? তোর আবার কিসের দায়িত্ব বান্টি? তুই তো ওদের বিয়েতে শুধু খাবার দায়িত্বটাই পালন করবি। আমরা সবাই তোতনের 5 লাইনে হো হো করে হেসে উঠলাম। সত্যি এখন ভাবলে অবাক লাগে, প্রেম শুরু হতে না হতেই বিয়ে অবধি আমরা একটুও সময় নিতাম না। আমাদের চিন্তা ভাবনাগুলো খুব সরল, সাদাসিধে গোছের ছিল, তাই গল্পের গরু গাছে ওঠার সময় নিত অনেকটাই কম। তখন রাত 1টা। বহু প্রতীক্ষিত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী এখন স্টেজে 7-8টা সুপারহিট গান গাইলেন। আমরা সবাই তখন একটা ছোট ছোট মিঠুন চক্রবর্তী, যে যেমনভাবে নাচতে পারি সেই রকমভাবে চেষ্টা করলাম। বিশেষ করে পাপাই, মিঠুন দা অন্ত প্রাণ। সবাই যখন আমরা নাচে মত্ত, রাজু অনেক চেষ্টা করেও নিজেকে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ও অজান্তেই নিজেকে সেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আবদ্ধ রাখতে চাইছে। কখনো কখনো প্রথম প্রেম খুবই নিষ্ঠুর। ভাবা যায়, যে ছেলেটার গত 1 সপ্তাহ ধরে এই ফাংশনটা নিয়ে, বাপ্পি লাহিড়ীকে নিয়ে এত উচ্ছ্বাস, এত উন্মাদনা, একটা নাচের স্টেপ প্রায় মুখস্থ, কিন্তু ফাইনালি পারফরমেন্সের দিন সব কিছুই যেন ফিকে লাগছে ওর। কই এর আগে তো এরকম হয়নি কখনো, আজ তাহলে কি হলো? যাই হোক, বাপ্পি লাহিড়ী তো আর রাজুকে নিয়ে ভাবলে চলবে না। তিনি তার শেষ গানটা গেয়ে আমাদের সবার কাছ থেকে বিদায় নিলেন। আজ রবিবার সকাল 8টায় সবাই মাঠে হাজির। আজ পাশের পাড়ায় ক্রিকেট ম্যাচ। প্রথম ওভারেই রাজুকে পাশের পাড়ার মানিক দা পরপর 3 বলে হাঁকিয়ে হাঁকিয়ে 3টে ছক্কা মারল। বান্টি এসে রাজুর পিঠ চাপড়ে একবার বলল, ভাই আরে গুড লেন্থে বল কর। পরের 2টো বল ডট গেলেও শেষ বলে আবার ছক্কা। প্রথম ওভারেই 24 রান। রাজু ভালো বল করে, কিন্তু আজকে ওর মন যেন ক্রিকেটে নেই, সেটা আমরা সবাই বুঝে গিয়েছি। কিন্তু মানিকদার ব্যাট, তাকে আর কে বোঝাবে? কি নৃশংসভাবে ব্যাটিং করলো মানিকদা।
তোতন আর পাপাই দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেও শেষ রক্ষা আর হলো না। ম্যাচটা আমরা হারলাম। গোহারা না হারলেও মার্জিন কিন্তু বেশ অনেকটাই। ম্যাচের শেষে যখন আমরা মন খারাপ করে মাঠেই বসে আছি, তখন বেচু রাজুকে উদ্দেশ্য করে বলল, ভাই খেলতে ইচ্ছে না করলে খেলতিস না, ওইগুলো বল হচ্ছিল রাজু। এর থেকে শান্তনুকে বল করালে তোর থেকে ভালো বল করতো। বেচু আমাদের ক্রিকেট দলের ক্যাপ্টেন, তাই গায়ে লেগেছে ওর সব থেকে বেশি। তোতন ম্যাটারটাকে একটু হালকা করার জন্য রাজুকে জড়িয়ে ধরে বলল, ভাই কোনো ব্যাপার না, পরের রোববার আবার ম্যাচ দেবো। আজকেই দেখে নিতাম যদি পাপাইটা আর একটু সাথ দিত। আর বেচু, রাজুকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, একদিন খারাপ যেতেই পারে। এই ম্যাচেই যদি দেখতিস মাঠের বাইরে তানিয়া দাঁড়িয়ে থাকতো, মানিকদা কেন ওর বাবার মিডিল স্ট্যাম্পও তুলে নিত রাজু আজকে। প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে খেলাধুলার মাঠ থেকে শুরু করে পড়ার ব্যাচে সবেতেই রাজুর একই পারফরমেন্স চলছে। ওর আর কিছুই ভালো লাগছে না। দুবেলা নিয়ম করে রাজু তানিয়াদের পাড়ায় যায়, বাড়ি থেকে বলে যায় তিতুদের বাড়িতে যাচ্ছে, কিন্তু উপলক্ষ তানিয়াকে একবার চোখের দেখা দেখতে পাওয়া। তানিয়াদের বাড়িটা তিতুই চিনিয়ে দিয়েছে, কয়েকবার দেখেছে তানিয়াকে ওর মায়ের সঙ্গে। রাজু বোকার মতো তাকিয়ে থাকলেও তানিয়া একবারও পাত্তা দেয়নি। অবশ্যই রাজু তো আর এসআরকে নয় যে 2 হাত বাড়িয়ে দেবে আর মেয়েরা আকৃষ্ট হয়ে চুম্বকের মতো ছুটে আসবে। ওইসব রূপলি পর্দাতেই ভালো লাগে। আমাদের ছাপোষা পরিবেশে ওইসব দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। শেষ এক সপ্তাহ ধরে আমরা বন্ধুরা রাজুকে নিয়ে অনেক আলোচনাই করেছি। আমরা প্রায় সবাই প্রেম বা ভালোবাসার ব্যাপারে অত্যন্ত অনভিজ্ঞ, কিন্তু ক্রিকেট বা ফুটবলের থেকে এই প্রেমের ব্যাপারটা যে বেশ কঠিন সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি। আমাদের রাজু ভিকটিম, কিন্তু অল্প বিস্তর প্রভাবিত আমরা প্রত্যেকেই। হঠাৎ মাঠে তিতুর আবির্ভাব। স্ট্রেট হ্যান্ড সাইকেল, মাথায় ডিবেকের টুপি আর একটা নাম না জানা ব্র্যান্ডের সানগ্লাস। তিতুর মধ্যে একটা এক্স ফ্যাক্টর কিন্তু আছে। একটু শো অফ করলেও তিতু নিজেকে ভালো ক্যারি করতে পারে, এটা কিন্তু মিথ্যে নয়। কিরে তিতু, কেতা না মেরে খেলতে আসতে পারতিস তো? ম্যাচটা হেরে গেলাম আজ, তুই থাকলে রাজুকে বসিয়ে তোকেই বোলিং করাতাম। রাজু একটু করুণ দৃষ্টিতে বেচুর দিকে তাকালো। করুণ বললে ভুল হবে, চাহনিটা করুণার থেকেও অনেক বেশি রাগের। বান্টি ব্যাপারটা বুঝতে পেরে প্রসঙ্গটা ঘোরানোর চেষ্টা করলো। এই ছাড়, তিতুকে খেলতে গেলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না? ও হলো মা বাবার লালটু ছেলে, রোদে খেললে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, বুঝিস না নাকি? সবার দ্বারা সব কিছু হয় না। তার থেকে তিতু, তুই যেটাই ভালো সেটার ব্যাপারে কিছু সুরাহা করতে পারলি কিনা বল দেখি। হ্যাঁ, তোর ওই ছোটবেলার বন্ধু তানিয়াকে মেসেজটা কি পাঠাতে পেরেছিস যে ওর জন্য একজন দেবদাস হয়ে পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছু ভুলে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছে? রাজু বান্টির বেস্ট ফ্রেন্ড, তাই হাজার ইনসিকিউরিটি থাকলেও রাজুর এখনকার পরিস্থিতি বান্টির একেবারেই ভালো লাগছে না। প্রিয় বন্ধু হাতছাড়া হয়ে যেতে পারে জেনেও ও মন থেকে চায় রাজু আর তানিয়া ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ হোক। রাজুকে নিয়ে এই মনমরা দেখাটা বান্টির জন্য খুবই কষ্টকর। 90-এর দশকের এই বন্ধুত্বগুলো অতি সাধারণ হলেও পরস্পরের ওপর কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ ছিল। বান্টির মতো না হলেও রাজুর জন্য আমাদের সবারই কিন্তু একটু খারাপ লাগছিলই। ওই সময় তো আর অর্কুট, ফেসবুক বা ইনস্টাগ্রাম ছিল না যে শুরুটা একটা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েও করা যেতে পারে। সামনাসামনি কথা বলা কিংবা কারোর মাধ্যমে চিঠি পাঠানো, উপায় এই দুটোই ভরসা। কিন্তু দুটো মাধ্যম আর তানিয়া হালদার, এদের মধ্যে কোনো রকম কানেকশনই আমরা বানাতে পারছি না। খুব হেল্পলেস লাগছে নিজেদেরকে। তিতু মুচকে এসে আমাদের সবার অকল্পনাটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। পাপাই বেশ রেগে তিতুকে বলল, তিতু, তোর খুব হাসি পাচ্ছে না রে? মজা লাগছে না খুব? মনে মনে ভাবছিস রাজু তো তানিয়াকে পটাতে পারবে না? তুই আগেই বলেছিলিস তুই একাই চালাক আর আমরা তো সব হাদা, তাই না? ভাই দেখ, কিছু নয় নাই বা করলি, কিন্তু বন্ধুর ইমোশনটাকে নিয়ে এভাবে ঠাট্টা করিস না প্লিজ। তিতু পাপাইয়ের সব কথা হাসি মুখে হজম করলো, আর তারপর যেটা বলল তাতে আমরা সবাই মিলে জোরে চেঁচিয়ে তিতুকে জড়িয়ে ধরলাম। যাক বাবা, হলোটা কি? তাহলে কি লাভগুরু তিতু রাজু আর তানিয়ার সেটিংটা করিয়ে দিল? আরে না 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 না, সবে তো শুরু, এত তাড়াতাড়ি দি এন্ড করে দিও না প্লিজ। তো আমরা সবাই তখন 9ম শ্রেণীতে পড়ছি।
সুরঞ্জন লাহিড়ী আমাদের স্কুলের প্রধান শিক্ষক, আর ওনার কাছেই আমরা সবাই প্রাইভেট টিউশন পড়ি, ইংলিশ লিটারেচার। প্রধান শিক্ষকের পাশাপাশি সুরঞ্জন স্যারের ইংলিশ পড়ানোটায় বেশ নামডাক। আর শুধু তাই নয়, আমাদের বাবা কাকাদেরকেও উনিই পড়িয়েছেন। তাই আমাদের অভিভাবকদের চোখে প্রাইভেটে ইংরেজি পড়ানোর ব্যাপারে ওনার থেকে বিচক্ষণ শিক্ষক আমাদের পাড়ায় অন্য কেউ ছিল না। সুরঞ্জন স্যার স্কুলে ভারী রাগী হলেও নিজের বাড়িতে যখন প্রাইভেট পড়ান তখন ভদ্রলোক বেশ আমোদে স্বভাবের। সেটা যারা ওনার টিউশনে পড়তো তারা ভালো করে জানত। বান্টির কাছে অবশ্যই বিজয়ার উপলক্ষে ওনার বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়ার প্রাধান্যটাই বেশি পেত, আর পাপাই অপেক্ষায় থাকতো স্যারের বাড়ির সরস্বতী পুজোর জন্য। কারণটা বলাই বাহুল্য। তো এবার আসি তিতুর প্রসঙ্গে। তিতু আজ সকালে মাঠে আসার আগেই রাস্তায় তানিয়ার মাকে দেখতে পেয়ে সাইকেল থেকে নেমে পায়ে হাত দিয়ে বিজয়ার প্রণাম সেরে ফেলেছে। শুধু তাই নয়, একটু গায়ে পড়েই জিজ্ঞেস করেছে, কাকিমা কেমন আছো? আরে অনেক দিন পর দেখছি তোমায়। কাকু কেমন আছে গো? যদিও তিতুর এই রকম আচরণে তানিয়ার মা বেশ অবাকই হন, কারণ অনেক দিন পর দেখা করাটা একেবারে ডাহা মিথ্যে। একই পাড়ায় থাকার দরুন প্রায় প্রত্যহই তিতুকে তানিয়ার মা দেখতে পায়, আর এটা তিতুর দিক থেকেও একই রকম। আর বিজয়াটা তো এই বছর প্রথম নয়, তিতুর জন্মের পর থেকে অনেক বিজয়া পেরিয়েছে উভয় পক্ষ, কিন্তু ঘটা করে তিতুর প্রণামটা এই প্রথমবার। সে যাই হোক, রাস্তায় এইভাবে যদি কেউ প্রণাম করে সেটাতে অবাক হলেও অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ তানিয়ার মা খুঁজে পেলেন না। তানিয়ার মা প্রভাদেবী, হাউসওয়াইফ। এক মেয়ে তানিয়া, ওর পড়াশোনা গান বাজনা এইসব নিয়েই উনি ব্যস্ত থাকেন। মেয়ে ক্লাস 9-এ পড়ে। উনি এখনও নিয়ম করে মেয়েকে স্কুলে দিয়ে আসেন, তারপর স্কুলের গ্যারেজে বাকি অভিভাবকদের সঙ্গে মেয়ের ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তারপর স্কুল শেষে মেয়েকে নিয়ে ঘরে ফেরা। সব কিছুতেই সেই তানিয়ার ছোট্টবেলা থেকেই নিজের হাতেই সামলান। তারপর সংসারের নানান কাজ, মেয়ের গানের স্কুল, ইঞ্জিনিয়ার স্বামীর সমস্ত 5 ফরমাস, শ্বশুরবাড়ির পরিষেবা। একজন গৃহিণীর কাজ যে কতটা কঠিন সেটা প্রভাদেবীর মতো মহিলারাই রোজ প্রমাণ করে চলেছেন। বাড়িতে কাজের লোক রয়েছে, কিন্তু প্রভাদেবীর একদণ্ড সময় নেই যে রাস্তায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে পারেন। সেখান থেকে বহু মূল্যবান 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের তিতু ওনার কাছ থেকে ঠিক আদায় করে নিয়েছে। তিতুকে প্রভাদেবী ওর বাবা মায়ের কথা জিজ্ঞেস করেন, ওর পড়াশোনার কথা জিজ্ঞেস করেন। তিতুও বেশ গুছিয়ে উত্তরগুলো দিচ্ছিল, কিন্তু সাহস করে তানিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারছিল না। যদিও এই সব ব্যাপারে তিতু যথেষ্ট সাহসী, কিন্তু যেহেতু কথাটা তানিয়াকে নিয়ে আর মাথায় চলছিল রাজু তানিয়ার কথা, তাই কি বলতে কি বলে ফেলবে সেই সংকোচবোধ কাজ করছিল। ঠিক এমন সময় প্রভাদেবী নিজেই কথাটা শুরু করলেন। হ্যাঁ রে তিতু, তুই ইংরেজি পড়িস কার কাছে রে? জানিস তো তানিয়ার ইংলিশ টিচারটা আজকাল বড্ড ফাঁকি মারছে, আর তাছাড়া টিউশন নিতে অনেকটা দূরেও যেতে হয়, তাই চেঞ্জ করার কথা ভাবছিলাম। ব্যাস আর কি, শর্ট পিচ বল তিতুও হুক করে ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দিল। প্রতিকূল পরিস্থিতিতে ভালো ব্যাটসম্যানরাই খারাপ বলের জন্য অপেক্ষা করে, তিতুও ঠিক একই কাজ করল। তিতু সুরঞ্জন স্যারকে নিয়ে এত প্রশংসা করলো যে সুরঞ্জন স্যার যদি নিজে সেখানে উপস্থিত থাকতেন তাহলে নিজেকেই হয়তো চিনতে পারতেন না। তানিয়ার মা সুরঞ্জন বাবুর নামটাকে যথেষ্ট অবগত, আর আজ তিতুর কথাতে আরও আশ্বস্ত হলেন, আর তিতুকে দায়িত্ব দিলেন সুরঞ্জন বাবুর সঙ্গে একবার কথা বলার জন্য। উনি যদি রাজি থাকেন তাহলে তানিয়ার বাবাকে নিয়ে ওনার সঙ্গে কথা বলবেন। তিতুও আরও বাড়িয়ে চাড়িয়ে বলে এসেছে, আরে কাকিমা তুমি কোনো চিন্তা করো না, আরে তানিয়া তো পড়াশোনায় ভালো, তাই স্যারের টিউশন ব্যাচে না অ্যাডমিশন পেতে ওর কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ গো, দেখি 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 পাটা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কাকিমা এবার তবে আসি, ভালো থেকো। বলে ভদ্রতার চাদর পরে সরাসরি মাঠে। তিতু পুরো ব্যাপারটাই মশলা লাগিয়ে আমাদের পুরোটা শোনালো। আমরাও সবাই মিলে হুররে বলে তিতুকে জড়িয়ে ধরলাম, যেন রাজুর বিয়ে ঠিক হয়ে গেছে। এভাবে হবে না ভাই, এসবে হবে না। রাজুকে বল হরির দোকানের পরোটা খাওয়াতে হবে। রাজুও কোথাও একটা আশার আলো দেখতে পেয়ে একদম কার্পণ্য করেনি। হরির দোকানে আমাদের সবাইকে 100 গ্রাম পরোটা আর আলুর চপ খাওয়ালো।
বান্টি অবশ্য হরির দোকানে একটা আলুর চপের সঙ্গে আর একটা এমনিতেই ফ্রি পায়, আর পরোটার সঙ্গে দুবার ঘুগনি নেওয়াটা ওর ছোটবেলার অভ্যেস। যদিও পুরো খরচটাই কিন্তু হয়েছে চৈতালিদির জমানো পয়সাতে। কিন্তু বর্দি সত্যিই জানতো না যে আজ আমাদের রাজু কোনো ক্রিকেট ম্যাচ জেতায়নি, বরং ওর জন্য আজকে আমরা আবার হেরেছি। কিন্তু অনেক বড় ম্যাচের প্রস্তুতি নিতে চলেছে চৈতালিদির এই কুনুধর ভাই। শ্রোতারা হয়তো ভাবছেন গাছে কাঁঠাল গোফে তেল, কিছু তো শুরুই হলো না, তার আগেই এত আয়োজন। কিন্তু তা ভাবলে চলবে না। হরির দোকানে রোজ পরোটা ঘুগনি আলুর চপ খাওয়ার মতো হাত খরচা আমরা ছোটবেলায় বাড়ি থেকে কেউই পেতাম না। বছরের মাঝখানে কোনো নতুন ছাত্রছাত্রীকে নিতে সব শিক্ষকই একটু ইতস্তত বোধ করে। স্বভাবতই সুরঞ্জন স্যারও একটু খুঁতখুত করছিলেন, কিন্তু আমাদের অনুরোধে তানিয়া আর ওর মা বাবার সঙ্গে আলোচনা করে ফাইনালি তানিয়ার অ্যাডমিশন হয়েই যায় স্যারের সন্ধেবেলা 7টার ব্যাচে। মানে মোদ্দা কথা, এখন থেকে সোম বুধ শুক্র সপ্তাহে 3 দিন সন্ধে 7টা থেকে 9টা 2 ঘন্টা তানিয়া আমাদের সঙ্গেই থাকবে, মানে পড়বে। তিতু রাজুকে এক প্রকার হুমকি দিয়েই বলল, দেখ রাজু, বন্ধু হিসেবে আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, এরপর কিন্তু পুরোটাই তোর দায়িত্ব। পরের কয়েকটা সপ্তাহ খানিকটা বোরিং আর কিছুটা ওই এক্সাইটমেন্টের মধ্যে দিয়েই চলে গেল। রোজ আমরা হরেক রকম প্ল্যান করি, কিন্তু সত্যি কথা বলতে রাজু, আমাদের ওই সো কল্ড বাঘের বাচ্চা, এখনো পর্যন্ত তানিয়ার সঙ্গে এক মুহূর্ত কথা বলার সাহস জোগাতে পারেনি। অন্যদিকে তোতন আর পাপাই, এরা কিন্তু তানিয়ার সঙ্গে বেশ ভাব জমিয়ে নিয়েছে। আমাদের গ্রুপে তোতন আর পাপাই কিন্তু অনেক বেশি লাইভলি পার্সোনালিটি, ওদেরকে তুমি সহজে ইগনোর করতেই পারবে না। তোতনের এক একটা পাঞ্চ লাইন, মুখাভিনয় আর পাপাইয়ের হিলেরিয়াস কিছু অভিজ্ঞতা যে কোনো মেয়েদের কাছে, ইনফ্যাক্ট ছেলেদের কাছেও বেশি গ্রহণযোগ্য। আর হাসির খোরাক তো অবশ্যই। যে মানুষগুলো নিজে না হেসে অন্যদেরকে হাসাতে পারে, তাদের সান্নিধ্যে সবাই থাকতে চায়। সেদিনের পড়া শেষ, সবাই বাড়ি ফিরছি। তানিয়া, তোতন, পাপাই আর ব্যাচের আরও একজন মেয়ে সুনিতা একটু আগে আগে হেঁটে যাচ্ছে, আর আমরা বাকি সবাই পেছনে পেছনে। কিরে ভাই, তুই কি শুধু দেখে দেখেই কাটিয়ে দিবি? প্রপোজটা কখন করবি? পাখি উড়ে যাওয়ার পর? প্রপোজ তো ভাই অনেক দূরের কথা, আগে একবার কথা তো বলুক। তানিয়াকে আদৌ জানে রাজু নামে একজন ছেলে আছে আমাদের সাথে, আমাদের ব্যাচেই পড়ে? আচ্ছা তানিয়া, তোর ঠিক কেমন ছেলে পছন্দ বলতো? পাপাইয়ের প্রশ্নটা তানিয়ার জন্য একটু অপ্রত্যাশিত ছিল, তাই তানিয়া বিষয়টা ইচ্ছে করেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। প্রসঙ্গ বদলে তানিয়া অন্য কথা বলতে থাকে। পাপাই কিন্তু নাছোড় বান্দা, তাই আরও একবার জিজ্ঞাসা করে একই প্রশ্ন। কি রে, এই তানিয়া বল না, তোর ঠিক কেমন ছেলে পছন্দ? এবার আমরাও পেছন থেকে তানিয়ার রিয়াকশনটা দেখার অপেক্ষায় ছিলাম। তানিয়া কিন্তু এবারে বেশ রেগে যায় এবং পাপাইকে সরাসরি বলে দেয়, দেখ পাপাই, আমি এসব আলোচনা একদম পছন্দ করি না। এসব প্রেম ভালোবাসার জন্য সদিচ্ছে বা সময় কোনোটাই আমার কাছে নেই। পাপাই বেগতিক দেখে চুপ হয়ে যায়, পাছে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বান্টি রাজুকে বলল, ভাই কি বুঝলি? এত সোজা না, বরফ গলতে সময় লাগবে, কিন্তু বরফ আমাকে গলাতেই হবে। তার জন্য যত তাপ উত্তাপ লাগে সেই ইন্ধন না হয় আমি জোগাড় করব। সেসব তো বুঝলাম ভাই, কিন্তু কিছু কি ভেবেছিস ব্যাপারটা নিয়ে, নাকি ওই মুখেই মারিতং জগৎ? আকাশ কুসুম অনেক কিছুই তো ভাবছি বান্টি। ইনফ্যাক্ট সারাদিন এটা নিয়েই তো ভাবছি। ভয়টা একটাই, যে হঠাৎ কিছু ভুল বলে ফেললে তাতে তানিয়া যদি আমার ব্যাপারে জাজমেন্টাল হয়ে যায়, আমাকে যদি ভুল বোঝে, সেই ভয়ে তো কথা বলতে পারছি না। বিশ্বাস কর, মেয়েটাকে মন থেকে ভালোবাসি, কিন্তু পাওয়ার আগে হারানোর একটা ভয় মাথার মধ্যে কাজ করছে। এটা মিথ্যে নয়। বান্টির তখন প্রেম ভালোবাসার ব্যাপারে জ্ঞান খুবই কম। যত সাধ্য প্রিয় বন্ধুকে সাহায্য করতে চায় ও, কিন্তু কিভাবে করবে সেটাও বুঝে উঠতে পারছে না।
রাজু না হয়ে অন্য কোনো বন্ধু হলে বান্টির তাগিদটা হয়তো একই রকম থাকতো না, কিন্তু রাজুর জন্য সব করতে পারি। তাই ও ঠিক করলো যা হয় হবে, পরের দিন তানিয়ার সঙ্গে বান্টি নিজেই কথা বলবে। যদিও এই পরিকল্পনাটা বান্টি সেদিন রাজুর কাছে গোপনই রাখল। বেচু থমথমে পরিবেশটা হালকা করার জন্য বলল, ভাই রাজু, তানিয়াকে যতদূর বুঝলাম মেয়েটা না একদম নারকেলের মতো। বাইরে থেকে তোর যতটা শক্ত মনে হচ্ছে ওকে, ও কিন্তু অতটাও কঠিন নয়। বেচুর কথা শুনে আমরা যারা একটু অন্য মনস্ক ছিলাম তারা সবাই সরাসরি বেচুর দিকে প্রখর একটা সন্দেহের দৃষ্টি ছুড়ে দিলাম। আর সন্দেহ হবেই না কেন? যে ছেলেটা কিছুদিন আগে পর্যন্ত ইস্ট বেঙ্গল আর শচীন সৌরভকে বাদ দিয়ে অন্য কিছু বুঝতোই না, সে হঠাৎ মেয়েদের মনের বিশ্লেষক হয়ে যায়, তাহলে তো সন্দেহের সুর বাজবেই, তাই না? কিন্তু এটাই অনুধাবন করতে পারছি না যে বেচু কি সত্যি রাজুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, নাকি পূর্বরাগের বাঁশি বাজিয়ে ও নিজেও পাগল বাউল হয়েছে। যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য। তানিয়া সবার আগে পড়ার ব্যাচে চলে আসতো, তাই আজ বান্টিও রাজুর সঙ্গে না এসে একটু আগেই চলে এসেছে। বান্টি যদিও মেয়েদের সঙ্গে কথা বলতে একেবারেই দক্ষ ছিল না, খাওয়া দাওয়াটাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই প্রিয় বন্ধুর জন্য সাহস জুগিয়ে একবার গলাটা মিছিমিছি ঝেড়ে নিয়ে তানিয়াকে এবার বলেই ফেলল, তানিয়া, অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বুঝলি তো? হ্যাঁ বল না, পড়াশোনার ব্যাপারে কিছু? হঠাৎ পড়াশোনার কথা শুনে বান্টি একটু থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে বলল, হ্যাঁ ওই 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 আর কি, তোর জন্য একজনের পড়াশোনা কিন্তু একেবারে লাটে উঠেছে। আমার জন্য? আমি কি করেছি ভাই? আর কার কথাই বা বলছিস তোরা? হঠাৎ তানিয়ার মুখে ভাই সম্বোধনে বান্টি অনেকটা সাহস পেল এবং রাজুর কথাটা বলেই ফেলল। সেই ফাংশনের রাত থেকে আজ পর্যন্ত সব কিছু একসঙ্গে, এতগুলো কথা বান্টি কখনো কোনো মেয়ের সঙ্গে এর আগে বলেছে বলে মনে পড়ে না। অন্যদিকে তানিয়াও পুরো ব্যাপারটা মন দিয়ে শুনল, কিন্তু মেয়েদের মন বোঝা স্বয়ং ভগবানেরও সাধ্য নেই। সব শুনে তানিয়া বান্টিকে এক প্রকার অপমান করেই বলল, আচ্ছা তাহলে তোরা এই সব করতেই পড়তে আসিস, তাই তো? প্রেম ভালোবাসা আর এসব ছাবলামো, এগুলোই হচ্ছে তোদের জীবনের প্রধান লক্ষ্য। বাই দ্য ওয়ে, এই রাজু ছেলেটা কে? হ্যাঁ, আমি তো ওকে চিনি না, আর চিনলেই বা কি? যার নিজের মনের কথা বলার সাহস নিজেরই নেই, ওপর থেকে আবার বন্ধুদের সহায়তা নেয়। শোন, সে না আমার কাছে একটা কাপুরুষ ছাড়া আর কিচ্ছু নয়। আর বান্টি, তোকে আজ আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, ফার্দার এই ধরনের আলোচনা আর কখনো যদি আমার সঙ্গে করিস খুব খারাপ হবে। এরপর থেকে দুবার ভাবিস। আর হ্যাঁ, আমি কিন্তু পরের বার সুরঞ্জন স্যারকে জানাতে বাধ্য হব, ইত্যাদি ইত্যাদি আর কি। সেই দিন বান্টি পড়ার ব্যাচে আর কারোর সঙ্গে কথা বলেনি, ইনফ্যাক্ট রাজুর সঙ্গেও নয়। খুব অপমানে লেগেছিল ওর। আমরা অনেক সাধাসাধি করাতে পরের দিন খেলার মাঠে বান্টি গতকালের সমস্ত কথা খুলে পড়ল। পুরো ব্যাপারটা শুনে আমরা স্বাভাবিকভাবেই তানিয়ার ওপর রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, এত অহংকার! ইনফ্যাক্ট রাজুও খুব ক্ষেপে গিয়েছিল, কয়েকটা মার্জিত বিশ্লেষণও ব্যবহার করে। বান্টিকে বলে, চুলোয় যাক তানিয়া। বান্টি, তানিয়া আমার কাছে তোর থেকে বেশি নয়, আর ওর যদি অপমান করতেই হতো তাহলে আমাকে সরাসরি বলতে পারতো। তোকে এইভাবে বলার অধিকার কে দিয়েছে ওকে? আর তাও বান্টি, তুই তানিয়াকে বলবার আগে একবার আমাকে জিজ্ঞেস করতে পারতিস, আমি হারগিজ তোকে ওর কাছে পাঠাতাম না। যাই হোক, তানিয়ার জন্য অনেক সময় নষ্ট করেছি ভাই, আর না। এই বেচু, কালকেই ম্যাচ ডে মানিকদাদের সঙ্গে, আর বলে দিস ভালোভাবে যেন রেডি হয়ে আসে, কারণ রাজু ইজ ব্যাক। অনর্গল কথাগুলো বলে বেশ কয়েকদিনের ফ্রাস্ট্রেশন একেবারে উগলে দিল রাজু। কিরে রাজু, আঙুর ফল টক? যার জন্য দুদিন আগে পাগল ছিলিস, যার প্রশংসায় পঞ্চমুখ ছিলিস, আর আজকে রিজেকশনের ভয় তানিয়া খারাপ হয়ে গেল কেন ভাই? আমি তো তোকে আগেই বলেছিলাম
তোর দ্বারা এসব হবে না। প্রেম ভালোবাসার থেকে অনেক দূরে তানিয়া। তুই তো এসব আগে থেকেই জানতিস ভাই, তাহলে এখন কেন পিছু পা হচ্ছিস? আর শোন, যদি সত্যিই বান্টির জন্য তোর খারাপ লেগে থাকে তাহলে তানিয়ার সকল অহংকারটাকে ভেঙে দেখা। কাপুরুষের মতো এভাবে পিঠ দেখিয়ে পালিয়ে যাস না অন্তত। যাই হোক, আমি তোর জন্য আরো একটা চেষ্টা করতে পারি, যদি তুই একান্তই এগোতে রাজি থাকিস। তিতুর কথায় রাজু একটু দুঃখ পেল, কিন্তু কথাগুলো যে সত্যি এবং তাৎপর্যপূর্ণ সেটা মনে মনে অস্বীকার করতে পারল না। তিতুর সঙ্গে সঙ্গে আমরাও বললাম, হ্যাঁ রে রাজু, এত সহজে হার মানিস না, তাহলে তো আমাদের প্রেম ভালোবাসার ওপরে বিশ্বাসটাই উঠে যাবে। রাজুর সব বন্ধুদের কাছ থেকে পজিটিভ রিয়াকশন পেয়ে এখন অনেকটাই শান্ত। আর ফাইনালি বান্টি যখন ওর বুড়ো আঙুলটা দেখালো তখন রাজু অনেকটাই কনফিডেন্স দেখিয়ে বলল, বেশ, তোরা যখন এত জোর করছিস তাহলে আমি ডেফিনেটলি চেষ্টা করব। তিতু একটু মুচকি হাসলো, কারণ ও খুব ভালো করেই জানতো রাজু এত সহজে তানিয়াকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ তিতু খুব ভালো করেই বুঝতে পারছিল রাজু তানিয়ার ব্যাপারটা ওয়ান সাইডেড হলেও এটা ইনফ্যাচুয়েশনের পর্যায়ে তো আর নেই। রাজু খুব ভালোবেসে ফেলেছে তানিয়াকে, কিন্তু তিতু এটাও ভালো করে জানে তানিয়া আর 5টা মেয়ের মতো নয়। তাই এইবারে প্ল্যানটা আর একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে। আমরা পাশে বসে তিতুর বিড়বিড় শুনতে পাচ্ছিলাম। ওকে জিজ্ঞেস করাতে ও কিছু বলল না, বরং উল্টে ধমকালো, ওফো, তোরা একটু চুপ করবি? ডিস্টার্ব করিস না এভাবে, ভাবতে দে আমায় একটু। অগত্যা আমরাও আমাদের লাভগুলোকেই পথ প্রদর্শক বানিয়ে এগিয়ে চললাম। পরের দিন পড়ার ব্যাচে তানিয়াকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। ইচ্ছে করেই ও আজ বেশি করে সেজে গুজে এসেছে। রাজু এমনিতেই আজকাল পড়ায় মন বসাতে পারছে না, আর তানিয়া যদি এই রকমভাবে ডিস্ট্র্যাকশন তৈরি করে, আর যদি তানিয়া এইভাবে ডিস্ট্র্যাকশন তৈরি করে তাহলে এই বছরটা হয়তো ওকে 9-এই থেকে যেতে হবে। হঠাৎ সুরঞ্জন স্যারের আওয়াজে রাজুর স্বপ্ন ভঙ্গ হলো। স্যার বলল, কি রাজু, আজকাল মন কোথায় থাকে? পড়াশুনো ঠিকঠাক করছিস তো? আমরা পাশ থেকে মুচকি হাসি হাসলাম। তানিয়াকে কিন্তু বেশ গম্ভীর দেখালো। এতদিনে ব্যাচে সবার নাম জানা না থাকলেও রাজুকেও চেনে, কিন্তু কথা হয়নি কখনো, আর কথা বলার খুব একটা ইচ্ছে আছে বলেও মনে হয় না। রাজু বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো আপনাকেই শুনছিলাম। ও তাই বুঝি? আচ্ছা বলতো তাহলে এক্ষুনি কি নিয়ে আলোচনা করছিলাম? ওই তো স্যার, প্যাকিং। জেরোম ওর 2 বন্ধুকে নিয়ে এবার ট্রিপে বেরোবে। আমরা সবাই হাসি চাপতে পারলাম না, হো হো করে হেসেই উঠলাম। অন্যদিকে তানিয়া একটু মুচকি হেসে নিজের হাসিটা আবার লুকিয়ে ফেলল। সুরঞ্জন স্যারও সার্কাস্টিক্যালি রাজুকে বলল, রাজু, জেরোম ওর 2 বন্ধু জর্জ আর হ্যারিসের সাথে ট্রিপ শেষ করে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছে। তুই অলমোস্ট হাফ এন আওয়ার লেট। আমরা সবাই আরো জোরে জোরে হাসলাম। এইবার তানিয়া কিন্তু গম্ভীরই ছিল, ও আমাদের তালে তাল মেলায়নি। সুরঞ্জন স্যার তানিয়াকে চুপ থাকতে দেখে তানিয়াকে বলল, তানিয়া তুমি বলো তো আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? স্যার, মরাল অফ দ্য স্টোরি প্যাকিং, যেটাতে আমরা বুঝতে পারি যে রুটিন টাস্ক আর নট অ্যাজ ইজি অ্যাজ দ্য সিম, and one should not get too much overconfident of what he is doing. তানিয়ার উত্তরে স্যার খুবই খুশি হলেন, আর অন্যদিকে রাজুর মনে হলো স্টোরির মোরালটা যেন তানিয়া ওকে উদ্দেশ্য করেই বলল। যখন আমাদের আজকের পড়া প্রায় শেষের দিকে তখন তানিয়া আমাদের সবাইকে একটা বড় সারপ্রাইজ দিল, আর আমরাও বুঝতে পারলাম আজ তানিয়া কেন সেজে গুজে এসেছে। আজ তানিয়া মন থেকে বেশ খুশি রয়েছে। আজ সকালেই ও জীবনের প্রথমবার রেডিওতে একটা রবীন্দ্রসঙ্গীত পারফর্ম করে এসেছে, যেটার ব্রডকাস্ট হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। তানিয়া সুরঞ্জন স্যার আর আমাদের সবাইকে শোনার জন্য অনুরোধ করল।
আমরা সবাই বাইরে বেরিয়ে এসে যখন ওকে কংগ্রাচুলেশন বলছি, তানিয়া সবার সামনে বান্টির কাছে ক্ষমা চাইল আগের দিনের ঘটনার জন্য। ও বলল, সরি বান্টি, তোর ওপর কাল একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, প্লিজ কিছু মনে করিস না, প্লিজ। আরে না না, সরি সরি আবার কিসের জন্য? আমি এসব কিছু মনে করিনি, আমি তো সেদিনই ভুলে গেছিলাম। আরে কি যে করিস। সত্যি আমরা তখন ছেলেরা সুন্দরী মেয়েদের সরি বলার আগেই ওদের ক্ষমা করে দিতাম। বান্টিও অবশ্য তার ব্যতিক্রম ছিল না, যদিও ছেলেদের এই ধর্মটা শুধুমাত্র 90-এর দশকেই ছিল না, আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও বদলাবে বলে মনে হয় না। যাই হোক, তানিয়া চলে যাওয়ার পর ডাহা মিথ্যে কথাগুলো বলার জন্য বান্টির অনেক পুরস্কার জুটল, তবে তিরস্কারের আকারে। এখন রাত 2 বাজে, রাজুর চোখে ঘুম নেই। আজকের তানিয়ার মুখটা বারবার মনে পড়ছে। কি সুন্দর দেখাচ্ছিল ওকে। উফ, কখন যে সকাল 7টা বাজবে রাজুর আর তর সইছে না। মাকে বলে দিয়েছে কাল যেন সকাল 6টায় ঘুম থেকে তুলে দেয়, পড়তে বসবে। রাজুর মা নন্দিতা দেবী ছেলের এই হঠাৎ পরিবর্তনে একটু বিস্মিত হলেও মনে মনে খুশিই হলেন আর কি। সকালে খেলা বা ম্যাচ ব্যতীত পড়াশোনার জন্য কষ্ট করে ঘুম থেকে ওঠার মতো কঠিন কাজটা আমরা সচরাচর করতাম না। তানিয়ার কথা ভাবতে ভাবতে রাজুর কখন চোখ লেগে গেছে টেরই পায়নি। ঘুম ভাঙলো সকাল 6টায় মায়ের ডাকে। বাবা, এই ওঠ, কিরে তুই তো বললি ডাকতে, তাই তো ডেকে দিলাম। বলি যে পড়তে বসবি, কিরে ওঠ। শীতের সকাল, রাজু একবার চোখটা খুলল, তারপর আবার লেপটা একেবারে মাথার উপর তুলে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। মা আবার বলল, ওঠ বাবা, সকালবেলা উঠে পড়াশোনা করলে দেখবি ওই পড়াটা অনেক দিন মনে থাকবে। রাজু এইবার মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে আবার শুয়ে পড়ল। মা রাজুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা আমার, সোনা আমার, আচ্ছা এবার ছাড় আমাকে, অনেক কাজ আছে আমার। বাবার জন্য টিফিন বানাতে হবে, নয়তো অফিসে দেরি হয়ে যাবে না। তোর কাছে এইভাবে বসে থাকলে আমার চলবে বল? রাতের বাসনগুলো মাজতে হবে, অনেক কাজ বাকি আছে। ছাড় ছাড় দেখি আমাকে। দাঁড়া, আদা দিয়ে চা করে দিচ্ছি, দেখবি ঘুম এক্ষুনি কেটে যাবে। দাঁড়া আনছি। সত্যি শীতের সকাল, যখন আমরা লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ভালোবাসি, তখন আমাদের মায়েরা ঠান্ডা জল ঘেটে বাসন মাজে, বাড়ির সবার জন্য খাবারের জোগাড় করে, আরও কত কাজ আমরা হয়তো টেরও পাই না। আচ্ছা, মায়েদের কি সকালে একটু বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে না? রবিবার থেকে রবিবার একই রকমভাবে মুখে হাসি নিয়ে সংসারের জন্য কাজ করে, কোনো ছুটি নেই। মা ছাড়া সংসার একেবারেই অচল। রাজু অঙ্কের বই খাতা নিয়ে বসেছে। সকাল 6:30 বাজে। মা চাটা দিয়ে গেছে বিছানাতেই। রাজু বলল, মা, বাবার ওই মারফির ছোট রেডিওটা একবার দিয়ে যেও তো। সোমেশ স্যার বলেছেন গান শুনতে শুনতে অঙ্ক করতে। নন্দিতা দেবীও কোনো প্রতিবাদ না করে রেডিওটা দিয়ে গেল। মনে মনে ভাবল, যাই হোক, ছেলে নিজে থেকে পড়তে বসেছে, এটাই অনেক। সে না হয় একটু গান শুনতে শুনতেই পড়ুক, অসুবিধা নেই তাতে। এর আগে সকালে মহালয়া, খেলার রিলে আর মাঝে মাঝে 2-1টা শ্রুতি নাটক বাদ দিয়ে রাজু বিশেষ একটা রেডিওর অনুষ্ঠান শুনত না। কিন্তু আজ তো বিশেষ দিন। রাজু এতক্ষণে রেডিওর গোল বাটনটা ডান দিকে বাঁ দিকে করে ফ্রিকোয়েন্সিটা সেট করে নিয়েছে। একজন শিল্পী ভৈরবী গান গাইছিলেন। গানের কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছে না রাজু, তাও এক প্রকার জোর করেই শুনছে। তার কারণ এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে না। আর মাত্র 10 মিনিট বাকি 7টা বাজতে। 5 মিনিট বাদে রামায়ণের সীতা দেবী মানে দীপিকা দেবী নির্মা সাবান কিনতে চলে এসেছেন। আহ, বুড়ো দোকানদারটা বড্ড বাজি। যে সাবান চাইছে তাকে তাড়াতাড়ি বিদায় করলেই হয়। রাজু তো আর অপেক্ষা করতে পারছে না। ঘড়িতে সকাল 7টা।
সীতানাথ বাবুর কণ্ঠে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। নতুন শিল্পী মহেশতলা থেকে তানিয়া হালদারের কণ্ঠে আমরা এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয় সে কি। রাজু গানটা শুনতে শুনতে আবার কোথায় যেন হারিয়ে গেল। গানের শেষে বিড়বিড় করে বলল, তানিয়া, আমি তোর জন্য এখন যেটা অনুভব করছি, ভালোবাসা তারই কয়। খুব ভালোবাসি তোকে। কিরে, এই তুই কি শুধু গানই শুনছিস না তার সাথে অঙ্কটাও করছিস? হ্যাঁ কিরে? হ্যাঁ 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 তো। আচ্ছা, এই তানিয়া হালদার মেয়েটা কে রে? কি সুন্দর গান গাইলো। মহেশতলা বললো না? আমাদের এখানকার নাকি? চিনিস তুই? রাজু তানিয়ার কথা মায়ের মুখে শুনে প্রথমটা একটু ঘাবড়ে গেলেও মিতালিদি পাশের ঘর থেকে এসে পুরো ব্যাপারটা সামলে নিল। আরে মা, তানিয়া তো ওই মেয়েটাই যার কথা তোমাকে সেদিন বললাম। আমাদের ছাত্র সংঘের প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত গাইলো, সবাই দাঁড়িয়ে হাততালি দিল। তো তুমি তো গেলে না। জানো মা, কি দারুণ গান গায় মেয়েটা। এই তো আমাদের পাশের বাড়িতেই তো থাকে। হাততালি দেবারই কথা, কি মিষ্টি গান গায় রে মেয়েটা। রাজু যেন হাঁপ ছেড়ে বাঁচল। মিতালিদি রাজুর দিকে তাকিয়ে একটা চোখ মেরে মাকে বলল, ও মা, খেতে দাও না, কলেজের তো দেরি হয়ে যাচ্ছে এবার। তারপর আবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে মুখে মেকআপের ফাইনাল টাচটা দিতে লাগলো। মা চলে যেতেই দিদি রাজুকে বলল, ভাই তুই চলিস ডালে ডালে। হ্যাঁ জানি জানি, আর তুই চলিস পাতায় পাতায়। তাহলে ভাই, খবরটা যা শুনেছি মিথ্যে নয়। কদিন ধরে চলছে রে এসব। কি কি চলছে? সকাল সকাল ভুল ভাল বকছিস? চায় কিছু মিশিয়েছিস নাকি? ভাই কি অকৃতজ্ঞ রে তুই। হ্যাঁ, তোকে কোথায় আমি মায়ের থেকে বাঁচালাম, কোথায় তুই আমাকে থ্যাঙ্কস বলবি তা নয়, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে গেলি। হ্যাঁ, ভুলে যাস না, স্কুল উতরে কলেজে পড়ি এখন। নেটওয়ার্কটা আরও অনেক বড় হয়েছে, তাই এই সব খবর আমার কাছ থেকে লুকাতে পারবি না। চেষ্টায় আছিস না? এখনো কিছু করে উঠতে পারিসনি সেটাও জানি। শুধু একটাই কথা বলবো, মনের কথা তাড়াতাড়ি বলে দে, নয়তো দেরি হয়ে যাবে। আমি খবর নিয়ে দেখেছি, তানিয়া মেয়েটা ভালো, আমারও খুব ভালো লেগেছে ওকে, তাই আমি তোর সাথেই রয়েছে। ওকে, তুই চাইলে আমি ওর সঙ্গে সরাসরি কথাও বলতে পারি। রাজু ছর্দির কাছে আর কিছুই লুকোলো না, সবকিছু খুলে পড়ল। শুধু শেষে বলল, দিদি প্লিজ মাকে কিছু বলিস না। মিতালি, কি রে, খেতে আয় তাড়াতাড়ি, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আসবি তুই? হ্যাঁ মা, আসছি বলে মিতালিদি ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন সন্ধ্যায় সুরঞ্জন স্যারের ব্যাচে সবাই তানিয়াকে খুবই প্রশংসা করছে। ওর গানটা আজ সকালে রেডিওতে আমরা সবাই শুনেছি। সুরঞ্জন স্যারও পড়ানো শুরুর আগে তানিয়াকে খুবই প্রশংসা করলেন। এর মধ্যেই তিতু একটা প্রস্তাব দিল। স্যার, বলছিলাম কি, আজ না আমি তানিয়ার গানটা মিস করে গেছি। যদি ব্যাপারটাকে আরেকবার রিক্রিয়েট করা যায় তাহলে কেমন হয় বলুন তো? এই প্রস্তাবে আমরা সবাই হোক হোক বলে চেঁচিয়ে উঠলাম। যদিও আমরা জানতাম তিতু মিথ্যে কথা বলছে, শুধু সুরঞ্জন স্যার জানতেন না, তাই উনিও সম্মতি দিয়েই দিলেন। তানিয়া একটু লজ্জা পেয়ে গেল, কিন্তু সবার রিকোয়েস্টে না বলতে পারলো না। তানিয়া আবার গাইল গানটা, খালি গলাতেও বেশ মিষ্টি লাগছিল শুনতে। আর রাজুর তো এখন সুগারের রোগ, তাই ওর কেমন লাগলো সেটা না হয় বারবার নাই বা বললাম। পুরো গানটা চলাকালীন তিতু রাজুর দিকেই তাকাচ্ছিল আর মনে মনে মুচকি মুচকি হাসছিল। তোতন তিতুকে জিজ্ঞেস করলো, কিরে হাসছিস কেন?
সুখী ভালোবাসা কারে কয়? ধুর, আমি কি করে জানবো? আমি কি তোর মতো 4-5টা নিয়ে ঘুরি নাকি? সেই তো তোতন, তুই কি করে বুঝবি? কিন্তু যে বোঝে তাকে তো আজ উত্তর দিতেই হবে। মানে তুই কার কথা বলছিস? অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো, পড়া শেষে কথা হবে। बस एक सनम चाहिए आशिकी के लिए टिंग 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 टिंग। আজ পড়া শেষে প্রত্যেক দিনের মতো তানিয়া, তোতন আর পাপাই আগে আগে হেঁটে যাচ্ছিল, আর আমরা চলছিলাম পেছনে। তানিয়ার গান নিয়েই কথা হচ্ছিল। পাপাই বলল, এই তানিয়া, তুই ভাই এত ভালো গান গাস, সত্যি তুই গানটাকে প্রফেশন বানিয়ে নে, বুঝলি? খুব উন্নতি করবি জীবনে, খুব উন্নতি করবি। কেন ভাই, আমার দ্বারা কি পড়াশোনাটা হবে না? পাপাই কিছু একটা বলতে যাবে, কিন্তু তিতু এসে ব্যাঘাত ঘটালো মধ্যিখানে। বলছি তানিয়া, গানটা না তুই সত্যিই ভালো গেয়েছিস, একদম মন থেকে। কিন্তু অনেস্টলি বাকিদেরটা জানি না, গানটা শুনে আমার তোকে কিন্তু একটু হিপোক্রিটই মনে হলো। একটু কেন বলছি, অনেকটাই হিপোক্রিট মনে হলো। এখন তিতু আর তানিয়া সামনে কথা বলতে বলতে এগোচ্ছে, আর আমরা সবাই পেছনে তানিয়া আর তিতুর কথোপকথন কান খাড়া করে শোনার চেষ্টা করছি। ও আচ্ছা, তাই বুঝি? তা হ্যাঁ রে, আমার এই গানটায় তুই হিপোক্রিসির কি খুঁজে পেলি ভাই? আমাকে কি একটু পরিষ্কার করে বলবি? তিতুর উত্তর একদম ঠোঁটের গোড়ায়, যেন একেবারে প্রস্তুত হয়েই এসেছিল। বারে, হিপোক্রেসি নয়, যে মেয়েটা প্রেম ভালোবাসার পথ মারাতেই চায় না, প্রেম ভালোবাসা যার কাছে সময় নষ্ট, তার মুখে সখী ভালোবাসা কারে কয়, তাও আবার একদম মন থেকে। কি করে, কিভাবে সম্ভব তানিয়া? হ্যাঁ, তোর তো বরং একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে গানটা গাওয়া উচিত ছিল আজকে। তিতু, প্রথমত গানটা আমার লেখা নয়, হ্যাঁ, গানটা রবি ঠাকুর লিখেছেন, আমি শুধুমাত্র গানটা গেয়েছি। আই সি। কিন্তু তানিয়া, রবি ঠাকুর তো কয়েক হাজার গান লিখেছেন, এত গানের মধ্যে তোকে এই গানটাই পছন্দ করতে হলো? তানিয়ার চোখ মুখ লাল, একদম ব্যাকফুটে ব্যাটিং করছে তানিয়া, আর তিতু একটার পর একটা বাউন্সার মেরে যাচ্ছে। মনে হয় এইবার ফলোয়ান কেউ আটকাতে পারবে না। মিথ্যে কথা যদি না বলি, আমরা যারা দর্শকের আসনে পেছনের দিকে হাঁটছি তারা ব্যাপারটা নিয়ে কিন্তু খুব মজা নিচ্ছি। রাজু অবশ্যই আমাদের ম্যাচের আম্পায়ার, সেটা বলাই বাহুল্য। তানিয়াও কিন্তু ছেড়ে দেবার পাত্রী নয়। ও জবাব দিল, আচ্ছা তিতু, তুই কি আদৌ গানটা মন দিয়ে শুনেছিস? গানটাতে ভালোবাসা ছাড়াও যাতনার জিজ্ঞাসাটাকে তুই মিস করে গেছিস। এই জন্যই বলি, এলভি প্রেসলি এগুলো একটু কম শুনে মাঝে মাঝে নিজের দেশের রবি ঠাকুরকে শোন। গানের অন্তর্নিহিত অর্থগুলো তাহলে তো বুঝতে পারবি নাকি? তানিয়া কিন্তু এবার সুন্দর কভার ড্রাইভে একটা বাউন্ডারি মেরে দিল। তিতু বলল, নাও আই গট ইউ। আচ্ছা, তাহলে তুই যাতনার ভয় পাস, তাই প্রেম ভালোবাসার পথে তুই পা দিতে চাস না। ঠিক, তাহলে তো তোকে হিপোক্রিট বলাটা আমার ভুল হয়েছে। তোকে বরঞ্চ ভীতু বলাটাই বেশি শ্রেয়, বুঝলি? সে না হয় আমি ভীতুই ভালো, তা তুই তো খুব সাহসী। তোর মৌপ্রিয়ার কি খবর? তানিয়া তিতুকে ছোটবেলা থেকেই চেনে। ওর চরিত্র নিয়ে তানিয়ার বন্ধু মহলে সুখ্যাতিও প্রচুর। হঠাৎ মৌপ্রিয়ার কথাটা বলে তানিয়া তিতুর বাউন্সারে ওভার বাউন্ডারি মেরে দিল। কিন্তু তিতু বড় বোলার, তাই নিজেকে সামলে নিল। মৌপ্রিয়া, মৌটুসি, মৌসুমি এরকম অনেকে এসেছে, আবার সময় মতো চলেও গেছে। কিন্তু যার জীবনে শুধুমাত্র তানিয়া রয়েছে, আ ওয়ান ওমেন ম্যান,
তাকে নিয়ে ভাবলে ভালোবাসা কাকে বলে, ওটা যে যাতনা নয় শুধুমাত্র, সেটা হয়তো বুঝতে পারত। খানিকটা এরকমই জবাব দিল তিতু। তানিয়া একবার রাজুর দিকে আর চোখে তাকিয়ে তিতুকে বলল, তিতু, তুই না আগের মতোই রয়ে গেছিস, একটুও পাল্টাসনি। আজকে এ তো কালকে সে। আচ্ছা, একটা কথা বলতো, সুরঞ্জন স্যারের কাছে পড়ার জন্য তুই আমার মাকে বলেছিলিস, তাই না? তা হ্যাঁ রে, শুধুই কি ভালো মাস্টার, না অন্য কোনো ফন্দি আছে? তাও তোদের বন্ধুত্বের প্রশংসাটা না করে পারলাম না। প্রথমে পাপাই, তারপর বান্টি, আর এখন তুই বরাবর একই চেষ্টা করে যাচ্ছিস। আবার রাজুর দিকে আর চোখে তাকিয়ে একটু জোরেই বলল তানিয়া, কিন্তু যার জন্য তোরা চেষ্টা করছিস সে তো একেবারেই মেরুদণ্ডহীন, যে নিজের মনের কথা নিজে না বলে বারংবার বন্ধুদের সাহায্য নিয়ে চলেছে। একদিক থেকে ভালোই হয়েছে জানিস তো, আমার উত্তরটা তখনও না ছিল আর এখনো নাই আছে। শেষের কথাটা আরও একটু জোর দিয়ে বলল তানিয়া। রাজুর তখন ইচ্ছে করছিল ছুটে গিয়ে তানিয়াকে সবার সামনে বলে, আমি তোকে ভালোবাসি, কিন্তু তাও নিজেকে সামলে নিল। তিতু পরিস্থিতির সিরিয়াসনেস দেখে ব্যাপারটা একটু লাইট করার চেষ্টা করে বলল, ও মা, ফন্দি থাকলে তাতে কি তানিয়া? তোর তো প্রেম ভালোবাসা করার সময়ই নেই। তুই না হয় ওই ফন্দিতে পা দিস না, ছেলেদের প্রেমিক বানাতে পারবি না সেটা তো বুঝলাম, কিন্তু বন্ধু তো বানাতে পারিস, তাতে আপত্তি কিসের? হ্যাঁ, আরে এই শোন, ছেলেদেরকে না ভাই ভাই করাটা বন্ধ কর, বুঝলি? এটা না তোর ছোটবেলার মুদ্রা দোষ, কিন্তু বলে দিলাম। শোন, প্রেম ভালোবাসা নিয়ে সব ডায়লগ বাজি এখন বন্ধ কর, পড়াশোনার কথা বল। তারপর তোর পড়াশোনা কেমন চলছে? এবার তিতু তানিয়ার ওপর ওর প্ল্যান বি অ্যাপ্লাই করলো। প্যাভিলিয়ন এন্ড ছেড়ে মিডিয়া এন্ড থেকে বোলিং করা শুরু করলো। দেখ তানিয়া, তোর প্রেমের ব্যাপারে সাহায্য করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, কিন্তু তোর পড়ার ব্যাপারে আমি কিন্তু একটা ছোট্ট সাহায্য করতে পারি। পড়ার কথা শুনে তানিয়া একটু নরমভাবেই উত্তর দিল, আচ্ছা, পড়ার ব্যাপারে বল না, কি বলবি বল, কি সাহায্য করবি? দেখ, তুই যেহেতু আমাদের ব্যাচে একটু দেরিতেই এসেছিস, আর স্যারও তোকে বলেছে আগের ক্লাসের নোটগুলো নিয়ে কপি করতে, তো তুই কি কাউকে বলেছিস? হ্যাঁ তিতু, খুব ভালো একটা কথা মনে করিয়েছিস। আসলে মেয়েদের না মুড সুইং হতে বেশি সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ড। যাই হোক, মেয়েদের মন নিয়ে আলোচনা করলে গল্পটা নেভার এন্ডিং হয়ে যাবে, তাই গল্পে ফেরা যাক। স্যার বলেছিল শান্তনুর খাতাটা নিতে, বাকি মেয়েরাও বলল শান্তনু ব্যাচের বেস্ট স্টুডেন্ট। তা তুই কি আমাকে ওর খাতাটা জোগাড় করে দিতে পারবি প্লিজ? তিতু সুযোগের সদ্ব্যবহার করতে একদম ভুল করলো না, বলল, শান্তনু? হ্যাঁ, ঠিকই শুনেছিস, ও আমাদের মধ্যে বেস্ট স্টুডেন্ট, কিন্তু ওর হাতের লেখা উদ্ধার করতে করতে তোর ক্লাস 9 থেকে মাধ্যমিক এসে যাবে রে। হ্যাঁ, একেবারে সিন্ধুলিপি, জানিস তো। তাহলে উপায় ভাই? ওই আবার ভাই? আরে চিন্তা কি, কিঙ্করের খাতা তোকে জোগাড় করে দেবো আমি। হাতের লেখা যেন মুক্ত, একেবারে ছবির মতো। স্যারের প্রতিটা বলা কথা অক্ষরে অক্ষরে ছাপা আছে ওর খাতায়। আর শোন, পড়াশোনাতে ওকে তুই জাস্ট শান্তনুর পরেই রাখতে পারিস। কিঙ্কর? সে আবার কে? আমাদের বাচ্চাই পড়ে নাকি? আমি তো চিনি না কোন ছেলেটারে। তানিয়া একবার পেছনে আমাদের দিকে তাকালো। তিতু ব্যাপারটা ইচ্ছে করেই আরো জটিল করে দিল, অভিনয় করে বলল, হ্যাঁ, আমাদের সঙ্গেই কিঙ্কর পড়ে অ্যাকচুয়ালি, জানিস তো, একটু লাজুক স্বভাবের, কিন্তু মেয়েদের সাথে কথা বলতে একটু লজ্জাই পায়। আসলে ওর বাংলাটা খুব ভালো নয় তো, একটু চুপচাপই থাকে। তাই বাংলা বলতে পারে না মানে? বাঙালি নয় নাকি? আরে না না না, এ বাবা, একদম খাঁটি বাঙালি ওরা। বাবার ট্রান্সফারের চাকরি, তাই বাইরেই থেকেছে বেশি। তাই কিঙ্কর বাংলাটা থেকে ইংলিশটাই বলতে বেশি কমফোর্টেবল আর কি। শান্তনু ফার্স্ট বয় হতে পারে, কিন্তু ইংরেজিতে কিঙ্কর তুখোর। তানিয়ার স্বভাবতই কিঙ্করের প্রতি কৌতূহল জন্মালো, আর তিতুকে বলল, বেশ, একদিন তাহলে কথা বলার ছেলেটার সাথে আমার, আর খাতাটাও জোগাড় করে দিস প্লিজ।
যদিও কিঙ্কর মেয়েদেরকে খুব একটা পাত্তা দেয় না, তাও আমি বললে না করবে না। তিতুর কথাতে তানিয়া আশ্বস্ত হয়ে সেদিনের মতো ঘরে চলে গেল। আমরা পেছন থেকে তিতু আর তানিয়ার এই দীর্ঘ কথোপকথনটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ প্ল্যান বিতে রাজু থেকে কিঙ্কর হয়ে যাওয়াটা আমাদের কাছে একটু ঘেটে গেছিল, পুরো বাউন্সার গেল মনে হলো। তাই পাপাই তিতুকে জিজ্ঞাসা করলো, ভাই সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ কিঙ্কর কেন? মানে রাজু কি ক্ষতি করলো? আরে ভাই, এই রাজু নামটা না কেমন যেন একটা স্যান্ডো গেঞ্জি জাঙ্গিয়ার মতো শোনায়, জানিস তো। তাই রাজু নামটা ইগনোর করলাম আমি। আর তাছাড়া তানিয়ার কাছে রাজুর বর্তমান ইমপ্রেশনটা খুব একটা ভালো নয়, তাই শুভ কাজটা না হয় কিঙ্করের হাত দিয়েই শুরু হোক, কি বলিস? রাজু হঠাৎ টেনশনে পড়ে গেছে দেখে তিতু বলল, তাহলে কি পার্টনার, সব তো সেট, এবার লেগে পড়ো কাজে। হ্যাঁ, আর কি চাই? ভাই সবই তো ঠিক ছিল, মানে হাতের লেখা ভালো, এই পর্যন্ত আমি ম্যানেজ করতে পারতাম। কিন্তু আমি বাংলায় কম, ইংলিশে বেশি কথা বলি, ইংলিশে তুখোর, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ধুস, তুই এটা নিয়ে টেনশন করছিস ভাই? আরে তুই তোর খাতা আর পাতা রেডি কর, বাকি সব ম্যানেজ হয়ে যাবে। আমি বলছি তো, তোকে কথা বলতেই হবে না বেশি, তানিয়াই এসে তোর সঙ্গে আগে পরিচয় করবে, এটা তিতুর প্রমিস। তিতু এই বলে রাজুকে আশ্বস্ত করলো। প্রসঙ্গ ঘুরিয়ে তোতনকে জিজ্ঞেস করলো, ভাই বেচু কোথায় রে? কয়েকদিন ধরে পড়তে আসছে না, ওর বোনের সঙ্গেও তো কথা হলো, বাড়ি থেকে রোজই বেরোচ্ছে শুনলাম পড়ার নাম করে। পড়া বাঙ্ক মারার ছেলে বেচু তো নয়, তাহলে ওই সময়টা যাচ্ছেটা কোথায়? তখন তো আমাদের কাছে মোবাইল ছিল না যে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বেচুকে জিজ্ঞাসা করব, ভাই কোথায় আছিস। কয়েকদিন ধরেই বেচুর স্বভাব বিপরীত আচরণ আমরা সবাই লক্ষ্য করেছি। সেদিন ফাংশনের রাতে হঠাৎ পূর্বরাগ, লাভ অ্যাট ফার্স্ট সাইটের উক্তি, পরে মেয়েদের মন নিয়ে বিশ্লেষণ, আমরা কিন্তু কেউই কিছু ভুলিনি। তাই একটু একটু করে আমাদের সবার মনেই একটা সন্দেহ হতে লাগলো যে পাক্কা বেচু কিছু না কিছু ফষ্টি নষ্টি করছে, তাও আমাদের অগোচরে। আরে বয়সটাই তো এই রকম, বেচুরই বা কি দোষ?